এবার আমাদের বিষয় হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট এটাকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল সেট, এবং যাকে নর্মালি আমাদের ম্যাথে হচ্ছে ইউ দ্বারা, ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই সার্বিক সেটটা মূলত হচ্ছে আপেক্ষিক একটি বিষয়। কেন এটা আপেক্ষিক? কারণ এক্ষেত্রে আমাদের যেটা হয়, তোমাকে যতগুলো সেট দিবে সেই সেটগুলোর মধ্যে তুলনা করে তুমি একটাকে সার্বিক সেট বলবা। যেমন ধরো আমাদের একটা সেট যদি হয় সাপোজ এ ইকুয়ালস টু 2 3 4 5, আরেকটা সেট যদি হয় আমাদের বি 3 4, আরেকটা সেট যদি আমাদের হয় সি 4 5, তাহলে দেখো আমাদের বি সেট এটা কিন্তু এ সেটের একটা উপসেট, আবার সি সেট যেটা সেটাও কিন্তু এ সেটের একটা উপসেট। তো এখানে আমাদের আলোচনায় আছে কি কি, এ সেট, বি সেট, সি সেট। তো এই আলোচনার ভিতরে আমরা দেখতেছি বি এবং সি এই দুইটা সেট কি হচ্ছে এ সেটের উপসেট। ওকে, এবং দেখো আমাদের এই দুইটা সেটের যে উপাদানগুলো আছে 3 4 এবং এখানে যে 4 5, এই উপাদানগুলো কিন্তু এটার মধ্যে আছে। তাহলে আমরা এই দুইটা সেটের সাপেক্ষে এই এ সেটটাকে বলবো সার্বিক সেট। ওকে, ইউনিভার্সাল সেট। তো এই হচ্ছে আমাদের সার্বিক সেট। পূরক সেট এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জানার জন্য। এটার ইংলিশ নেম হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। এই সেটটা হচ্ছে কি, এটাকে আমরা প্রকাশ করে থাকি এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট আকারে। আমরা এই পূরক সেটটাকে হচ্ছে এই দুইভাবে প্রকাশ করে থাকি। এই পূরক সেটের মূলত কি বোঝায়? এই পূরক সেটটা মূলত বোঝায় সাপোজ তোমাকে হচ্ছে সার্বিক সেট দেয়া আছে 1 2 3 4, আর এই সেটটা দেয়া আছে 2 3। তাহলে এবার তুমি যদি এ এর পূরক সেট বের করতে চাও, তুমি জাস্ট কি করবা, সার্বিক সেট থেকে এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে যেই উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে তুমি যে সেট পাবা সেটা হচ্ছে আমাদের এ পূরক সেট। অর্থাৎ এ পূরক মানে হচ্ছে তুমি সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিবা। তাহলে কি হবে দেখো, সার্বিক সেটে ছিল আমাদের 1 2 3 4, এই সেটে ছিল 2 3। তো এখান থেকে আমরা হচ্ছে 2 3 বাদ দিলে পাই কি 1 4। সো এই 1 4টাকে এই 1 এবং 4 এই দুইটা উপাদান নিয়ে যে সেট পেলাম এটাকে আমরা বলতেছি এ এর পূরক সেট। ওকে, অর্থাৎ সার্বিক সেট থেকে তুমি এ এর উপাদানগুলোকে বাদ দিয়ে যে সেট পাবা সেটা হচ্ছে আমাদের এ এর পূরক সেট। ওকে, তো এবার আসলে আমরা দেখব সেটের সংযোগ, ইউনিয়ন অফ সেটস। ধরো আমাদের এ সেটের উপাদান দিয়ে দিয়েছে 1 2 এবং বি সেট যার উপাদান 3 4। তো এই দুইটাকে যদি আমি সংযোগ করি, অর্থাৎ আমরা লিখব এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1 2 ইউনিয়ন 3 4। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে যা আছে এবং এখানে যা আছে এগুলা একত্রে করে তুমি যে সেট পাবা, অর্থাৎ এই 1 2 3 4, অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলতেছি সংযোগ, ইউ দ্বারা প্রকাশ করতেছি। এটা আসে কোথা থেকে, ইউনিয়ন অফ সেটস। এখানে ইউটাই মূলত এখানে আক্ষরিক ব্যবহার হচ্ছে। তো এ ইউনিয়ন বি অর্থাৎ হচ্ছে এর যে উপাদানগুলো আছে 1 2 এবং বি এর যে উপাদান আছে 3 4, এই উপাদানগুলো একত্রে করে তুমি যে সেট পাচ্ছ এটাই মূলত হচ্ছে আমাদের এ এবং বি এর সংযোগ সেট। এরপর হচ্ছে আমাদের ছেদ সেট, ইংলিশ নেম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। এটাকে আমরা লিখি কিভাবে, আমরা এ এবং বি এই দুইটার মধ্যে যদি ছেদ সেট নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে উল্লেখ করে থাকি। আমরা এন লিখি এইভাবে, তাই না, স্মল লেটারে এন। তো তুমি হচ্ছে স্মল লেটার এনটাকে জাস্ট এই পাশটা কেটে দিলেই যেরকম একটা আকৃতি হবে সেই আকৃতি আমরা এখানে কি করতেছি, ব্যবহার করতেছি। মনে রাখার জন্য তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, সেটা কি, ইন্টারের প্রথমে এন উচ্চারণ আছে। এই যে আমাদের এখানে ছিল কি, স্মল লেটারে এন ছিল, তো স্মল লেটার এন থেকে মূলত এরকম একটা সিম্বল আমাদের আসছে। ওকে, জাস্ট মনে রাখার জন্য সব টেকনিক বললাম। তো আমরা যদি এ ও বি এর ছেদ সেট নির্ণয় করতে চাই, বা ছেদ সেট মূলত কি, ছেদ সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে তুমি যে সেট তৈরি করতে পারো। সাধারণ উপাদান, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে তুমি যে সেট তৈরি করতে পারো তাকে কি বলা হয়, ছেদ সেট বলা হয়। যেমন ধরো তোমাকে এ ইকুয়ালস টু দিয়ে দিল 2 3 4, বি ইকুয়ালস টু দিয়ে দিল আমাদের 4 5 6। তাহলে এই দুইটার মধ্যে তুমি যদি ছেদ সেট নির্ণয় করতে চাও তাহলে কি হবে দেখো, 2 3 4 ইন্টারসেকশন 4 5 6। বলেছিলাম দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে যে সেট তৈরি হয়। দেখো এই সেট এবং এই সেটের মধ্যে সাধারণ উপাদান কি আছে তুমি দেখতেই পারতেছো, শুধু 4, এইটাই কি আমাদের সাধারণ উপাদান এখানে। তার মানে তুমি দুইটারই কমন যেটা সেটা হচ্ছে কি 4, এটা নিয়ে তুমি যে সেট পেলা এটা হচ্ছে আমাদের এ ও বি এর
ছেদ সেট। ওকে, এরপর হচ্ছে আমাদের নিঃচ্ছেদ সেট। এটা কি? এটা হচ্ছে আমাদের ধরো দুই বা ততোধিক সেট আছে, কিন্তু কোনো সেটই আমাদের কোনো সাধারণ উপাদান নেই, তাহলে ওই সেটগুলোকে পরস্পর আমরা নিঃচ্ছেদ সেট বলবো। যেমন ধরো আমাদের এতে যদি থাকে হচ্ছে 1 2, বিতে যদি থাকে আমাদের 3 4, তাহলে তুমি যদি সাধারণ উপাদান নির্ণয় করতে চাও, দেখো তো কি আছে 1 2 3 4। দেখো এখানে কি কোনো সাধারণ উপাদান আছে? এখানে তুমি কি ফাঁকা সেট পাচ্ছ না? তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এ ও বি পরস্পর কি নিঃচ্ছেদ সেট। ওকে, এবার হচ্ছে আমাদের শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি? তুমি একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করতে পারো, সেই উপসেটগুলোকে নিয়ে তুমি যে সেট পাবা সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট। যেমন ধরো আমাদের এই একটা সেট আছে, তাহলে এই শক্তি সেট যদি আমি নির্ণয় করতে চাই, এটাকে আমরা প্রকাশ করব পাওয়ার অফ এ এর শক্তি সেট। সেটা হবে তুমি প্রথমে এটা দিয়ে দেখো কি কি উপসেট তৈরি করতে পারো। তুমি 1 তৈরি করতে পারো, তুমি 2 তৈরি করতে পারো, তুমি হচ্ছে 1 2 তৈরি করতে পারো, এবং তুমি জানো যে ফাঁকা সেট যে কোনো সেটের কি প্রকৃত উপসেট, তার মানে তুমি একটা ফাঁকা সেট বা একটা ওরি দিয়েও বোঝাতে পারো। তো এই 1 2 দ্বারা আমরা হচ্ছে যে 4টে উপসেট তৈরি করতে পারি, এবং এই 4টে উপসেট নিয়ে যদি আমি আরেকটা সেট বানিয়ে দিই, অর্থাৎ এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এই সেটটাকে আমরা বলবো এ এর শক্তি সেট, পাওয়ার সেট। ওকে, আমাদের এবারে টপিক হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় জিনিসটা কি? তুমি চিন্তা করো যে একজোড়া উপাদান আছে তোমার কাছে, একজোড়া উপাদান মানে দুইটা বস্তু আছে বা দুইটা কোনো কিছু আছে। তো এদের মধ্যে তুমি কোনটাকে প্রথম অবস্থানে এবং কোনটাকে দ্বিতীয় স্থানে রাখবা তা নির্দিষ্ট করে বলে দিবা। বলে দিয়ে তাদেরকে জোড়া আকারে প্রকাশ করলেই আমাদের ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়ে গেল। যেমন ধরো নবম শ্রেণীর ক্লাস টেস্টে মেধা তালিকায় হাবলু এবং বাবলু দুইজন আছে। মেধা তালিকায় হাবলু হলো প্রথম, বাবলু হলো দ্বিতীয়। ঠিক আছে, তো এখন আমি এই দুইজনকে কি করব? জোড়া আকারে, এই দুইজনকে আমি জোড়া আকারে প্রকাশ করলাম। এবং কীভাবে করলাম? তাদের মেধা তালিকার ক্রম অনুযায়ী হাবলু হয়েছে প্রথম, বাবলু হয়েছে দ্বিতীয়। তো এই জিনিসটাকে আমরা বলতেছি কি? ক্রমজোড়। ওকে, তো এবার ধরো আমাদের একটা ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে এক্স এবং আরেকটা উপাদান হচ্ছে বা দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই। তো এখন এই ক্রমজোড়টা যদি আরেকটা ক্রমজোড় এ আর বি এর সমান হয়, তাহলে অবশ্যই আমাদের এর প্রথম উপাদান এবং এর প্রথম উপাদান সমান হবে, এবং এটার দ্বিতীয় উপাদান এটা কি দ্বিতীয় উপাদানের সমান হবে, y = b। আমরা হচ্ছে এই ক্রমজোড় দিয়ে কিছু ম্যাথ আছে তোমাদের অনুশীলনীতে, তো তখন হয়তো বা বিষয়টা তোমাদের মাথায় আসবে কেন আমাদের এগুলো সমান হচ্ছে। কারণ আমরা বলে নিচ্ছি যে এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, আর যদি এই দুইটা ক্রমজোড় পরস্পর সমান হতে হয়, তাহলে অবশ্যই এই ক্রমজোড়ের প্রথম উপাদান এবং এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো পরস্পর কী হতে হবে? সমান হতে হবে, যেটা আমি এখানে লিখে দিয়েছি। ওকে, সো আই হোপ তোমরা ক্রমজোড় বুঝতে পেরেছো। এবার হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এটাও হচ্ছে অনেক মজার একটা বিষয়। আমি সবসময় কার্তেশীয় গুণজকে একজন উকিল সাহেবের সাথে তুলনা করি। কেন আমি উকিল সাহেবের সাথে তুলনা করি তোমরা এখন জানতে পারবা। ধরো একজন উকিল সাহেবের কাছে হচ্ছে কিছু মেয়ে আছে যাদেরকে কী করবে? বিয়ে দিবে। তো আমাদের কাজী সাহেবের কাছে মেয়ে আছে পরিমণি, পিয়াসা আর হচ্ছে মৌ, আর তার কাছে ছেলে যারা বিয়োগযুক্ত, যারা বিয়ের জন্য সিবি দিয়ে রাখছে, তারা হচ্ছে রাজ এবং শাক, এই দুইজন। তো এখন কাজী সাহেব চিন্তা করলো যে তাহলে আমি এখানে যেহেতু 3 জন মেয়ে আছে আর 2 জন ছেলে আছে, তাহলে এদের মধ্যে আমি কতভাবে বিয়ে দিতে পারি, কতভাবে এদের মধ্যে আমি ক্রস করতে পারি। ওকে, তো সে কী করলো? দেখো, সে গার্লস এবং বয়েসের মধ্যে ক্রস ঘটাবে। আমি বলছি জি ক্রস বি, এটাকে বলা হয় জি ক্রস বি, অর্থাৎ কার্টেশীয় গুণজটাকে আমরা এই ক্রস আকারে উল্লেখ করতেছি, জি ক্রস বি। কী হচ্ছে দেখো, সে চিন্তা করলে একবার পরিমণি আর রাজ এদের মধ্যে বিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা দেখলাম কাজী সাহেব সে হচ্ছে এভাবে করে কয়েকটা ক্রমজোড় তৈরি করলো। কিভাবে? সে পরিমণি রাজ এদের মধ্যে বিয়ে দিতে পারে, অর্থাৎ এদেরকে এক জোড়া হিসেবে চিন্তা করলো, অথবা পরিমণি শাক এদের মধ্যেও কি এক জোড়া দেওয়া যেতে পারে, অর্থাৎ এদের মধ্যেও কি বিয়ে দেওয়া যেতে পারে। সে আবার কি করলো? পিয়াসা রাজ এদের মধ্যেও বিয়ে দিতে পারে এই চিন্তা করলো। আবার সে পিয়াসা শাক, পিয়াসা রাজ, পিয়াসা শাক এদের মধ্যে কি বিয়ে দেওয়া যেতে পারে। এরকম করে দেখো, সে মৌ আর রাজ তাদের মধ্যে বিয়ে দিতে পারে, আবার মৌ আর শাকের মধ্যেও কি করতে পারে? বিয়ে দিতে পারে। তো এখানে যতগুলো ক্রমজোড় হলো, এই ক্রমজোড় নিয়ে আবার যেই সেট তৈরি হয়েছে তাকে আমরা বলি কার্টেশীয় গুণজ সেট, অর্থাৎ জি ক্রস বি। কার্টেশীয় গুণজ সেট হচ্ছে আমাদের এইটা।
সো এই পদ্ধতিটা বা এই কার্টেসীয় গুণজটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। সাপোজ ধরো এখন তোমার বাবা কি করবে, তোমাদের বিল্ডিংয়ে রং করবে, এবং রং করার জন্য বিল্ডিংয়ের দেয়ালের বাইরের রং এবং ভিতরের রং আলাদা করতে যাচ্ছে। এখন সে চিন্তা করলো যে বাইরে সে হচ্ছে লাল, সাদা বা হলুদ 3টা কালার দিতে চাচ্ছে, 3টার মধ্যে যে কোনো একটা, লাল, সাদা বা হলুদ। আর ভিতরের যে ওয়ালটা আছে, ভিতরের সাইড, সেখানে সে চাচ্ছে যে ব্লু অথবা ব্ল্যাক রাখবে। তো এখন সে চিন্তা করলো তাহলে আমি এখানে কতভাবে রং করতে পারি। তো তুমি কিন্তু সেখানে এই কার্টেসীয় গুণজ সেটের মাধ্যমে তুমি তোমার বাবাকে বলে দিতে পারো যে বাবা তুমি এইভাবে রং করতে পারো, এখন চিন্তা করো যে কোন রংগুলো করলে আমাদের দেখতে ভালো লাগবে। সো এই হচ্ছে আমার কার্টেসীয় গুণজ সেটের একটা সুবিধা। সো আমি আশা করি তোমরা কার্টেসীয় গুণজটাও বুঝতে পেরেছো।